নমস্কার। আগের দিন আমরা বল্লাল সেন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা বল্লাল সেনের বাকিটুকু শেষ করার চেষ্টায় করি, দেখা যাক কতখানি কি হয়। আবদুল্লাপুর, বল্লাল সেনের শত্রু বাবা আদমের সমাধি দেখা যায় আবদুল্লাপুরে। বল্লাল দিঘির কাছে অনেকটা জায়গা জুড়ে রাজপ্রাসাদের চিহ্ন অবশ্যই রয়েছে। সেখানে অনেকটা জমির পোড়ামাটি খুললে পোড়া কয়লা দেখা যায়। এ সম্বন্ধে এক জমজমাট কাহিনী প্রচলিত। আসুন কাহিনীটি শুরু করি। একবার এক ফকির বল্লালের রাজধানী থেকে কিছু দূরে গোবধ করেছিলেন। সেই গোমাংস একটা চিলে ঠোঁটে করে এনে রাজপ্রাসাদে ফেলে দিয়েছিল। তো রাজা বিশেষ অনুসন্ধান করে জানলেন ব্যাপারটা। জানার পর বল্লাল সেন ওই ফকিরের দুর্গতি এবং লাঞ্ছনার অ্যাক্সেস করেন। ফকির তখন বাবা আদম রায়দুম্ব নামে এক মুসলমান সেনাপতির কাছে, এখানে একটু বাবা আদম রায়দুম্বের পরিচয় আপনাদের দেওয়া যাক। ইনি একজন ইরান থেকে এসেছিলেন, তো একজন সেনাপতি আর কি। তো তিনি তার কাছে শাস্ত্র নয়নে বল্লালের অত্যাচারের কাহিনী বলেন। বাবা আদম বহু সৈন্য নিয়ে মুসলমান সেনাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার সময় রাজা তার রানীদের কাছে, বিশেষত শিলাদেবী, পদ্মাবতী তো আছেনই, সুভাগা, হেমমালিকা, সোনা দেবী, চান্দেলি, এইরকম বিশেষ বিশেষ রানী, মানে যারা পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, রাজাকেই পরিচালিত করত, তো তাদের কাছে বললেন যে যুদ্ধযাত্রা করতে হবে রায়দুম্বর বিরুদ্ধে। তো তাদের কাছে বিদায় নিতে এলে রানীরা তাকে জিজ্ঞেস করেন যে রায়দুম্ব একজন ভীষণ পরাক্রমশালী সেনাপতি, যদি দৈবাৎ রাজার এই যুদ্ধে পরাজয় ঘটে তাহলে তারা কি করবেন? মুসলমানদের হাতে প্রাণ দেবেন, ইজ্জত দেবেন? বল্লাল সেন রানীদের চুম্বন এবং আলিঙ্গন করে তাদের চোখের জল মোছাতে মোছাতে বললেন, অন্তঃপুরে আগুন জ্বেলে রাখো, আমি দুটি বিশেষ শিক্ষিত পায়রা যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছি। যুদ্ধে যদি আমার পরাজয় হয় মুসলমান সৈন্যরা অবশ্যই তোমাদের আক্রমণ করবে। তো ওই মুসলমান সেনারা তোমাদের আক্রমণ করার পূর্বে আমি যদি পরাজিত হই, পায়রা দুটো আমি ছেড়ে দেব। পায়রা দুটো শিক্ষিত পায়রা, চিন্তা নেই। আকাশ পথে রাজ অন্তঃপুরে এসে যখন বসবে তখন তোমরা নিজেদের ইজ্জত রক্ষার্থে আগুনে প্রাণত্যাগ করবে। রায়দুম্ব বল্লালের হাতে শেষ পর্যন্ত পরাজিত এবং নিহত হয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল উল্টোই, যেটা আশঙ্কা ছিল সেটা হয়নি। তো রায়দুম্ব যখন পরাজিত এবং নিহত হয়েছিলেন, বল্লাল সেন তখন সেই আনন্দে আত্মহারা। হয় না, কি বলবো, মানে উল্লাস যখন সেনাবাহিনী করে তখন দেখছে দুটো পায়রা রয়েছে, তো পায়রা দুটোকে মুক্তি দিয়ে দিয়েছিলেন কোনো একজন সেনা, শিক্ষিত পায়রা। রাজ অন্তঃপুরে উড়ে যেয়ে রাজ অন্তঃপুরের উপরে বসেছিল, রাজপ্রাসাদের উপরে বসেছিল। পিঞ্জর শূন্য দেখে রাজা উন্মত্তের প্রায় দ্রুত রাজধানীতে ছুটে যাচ্ছেন। অনেকক্ষণ তার খেয়াল ছিল না, দ্রুত রাজধানীতে ছুটে যাচ্ছেন। কিন্তু রাজধানীতে যতক্ষণ বল্লাল সেন আসছেন তার আগেই রাজোদ্যানের শ্রেষ্ঠ কুসুমগুলিকে অগ্নিদেব গ্রাস করেছে এবং সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে বল্লাল সেনও প্রাণ বিসর্জন দিয়েছিলেন বলে বিক্রমপুর বাসীরা এখনো ওই বাড়িটার নাম পোড়ো রাজার বাড়ি বলে দেখান। এ হচ্ছে ইতিহাস। এরপর আসে বিতর্কে। কোনো কোনো ঐতিহাসিক প্রশ্ন তুলছেন, ইনি কোন বল্লাল সেন? ইনি কি বৈদ্য বল্লাল সেন?
বৈদ্য বল্লাল সেন বলে কি তাহলে আরেকজন রাজা ছিল? সত্যি আশ্চর্য নয় কি? আমরা তো বল্লাল সেন নামে একজন রাজাকেই চিনি, আবার বৈদ্য বল্লাল সেন এলো কোথা থেকে? কিন্তু অদ্ভুত সাগরের একটি শ্লোকে জানা যায় যে বল্লাল সেন এবং রানী স্বেচ্ছায় গঙ্গা গর্ভে দেহত্যাগ করেন। তাই যদি হয় তাহলে তো রানীটা তখনও জীবিত। কি মুশকিল! প্রাচীন ইতিহাস কি এতই অনালোকিত থেকে যাবে, বিশেষত বাংলার ইতিহাস? ভাবুন তো, কি বিতর্ক, অথচ এর কি কোনো সমাধান নেই? যাই হোক, ব্যাপারটা হচ্ছে লক্ষণ সেন যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স প্রায় 60 বছর। 20 বছর রাজত্ব করেছিলেন লক্ষণ সেন। এই অশীতিপর বৃদ্ধ রাজা পিতার ন্যায় গঙ্গা তীরে অবস্থান করার উদ্দেশ্যে নদিয়ায় গমন করেছিলেন, কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি। এখন দেখুন, গোবিন্দ দাসের কর্চা, এটা নিশ্চয়ই একটা বিখ্যাত জায়গা যেখান থেকে আমরা উদ্ধৃতি নিতেই পারি। সেখানে লেখা রয়েছে অবশ্যই, প্রকাণ্ড এক দিঘি হয় তাহারও নিয়র, কেহ কেহ বলে যারে বল্লাল সাগর, বল্লাল রাজার বাড়ি তাহার নিকটে, ভাঙাচুরা প্রমাণ আছয়ে তার বটে। আসি এই প্রসঙ্গে। 1510 খ্রিস্টাব্দ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত বল্লাল দিঘিতে স্নান করতেন, যেটা নবদ্বীপে অবস্থিত। গোবিন্দ দাস নিজে চাক্ষুষ দেখে লিখেছিলেন যে তার এক তীরের স্তূপটি বল্লাল রাজার বাড়ি। এখন প্রশ্ন হলো, বল্লাল সেন তাহলে কোন বল্লাল সেন, যার শেষ জীবন সুখের হয়নি? আর পদ্মিনী সংক্রান্ত বিতর্ক নিয়ে তো মহারানী রামদেবী যাকে ত্যাগ করেছিলেন, লক্ষণ সেন যার বিরুদ্ধে প্রকাশ্যে রাজদ্রোহিতা করেছিলেন, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। কি আশ্চর্য, সেই পদ্মিনী তাকে ছেড়ে চলে যায়। ইতিহাসে এমনটা হয়, আপনারা খেয়াল করুন না। আলাউদ্দিন খিলজি থেকে আরম্ভ করে, আলাউদ্দিন খিলজির যে স্ত্রী, একদিন পরাক্রান্ত আলাউদ্দিন খিলজি যে স্ত্রী, তার কোথায় উঠত বসত, সেই স্ত্রী শেষ পর্যন্ত মালিক কাফুরের অধীনে। আর নূরজাহান, পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন। আসলে ব্যাপারগুলো কি জানেন? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুয়ে মুছে যায় যত রাজ্যের ক্লানি। রানী যদি ঠিক মতো হয় না তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হয়। কিন্তু নূরজাহান যে নূরজাহান জুনটা গঠন করেছিলেন, সেখানে নূরজাহানের আধিপত্য, রাজার কোথায়? তো এখানেও তাই তো হবে, এটা তো স্বাভাবিক। বাংলার ইতিহাস কি আর আলাদা হবে? নারী বাহিনী একটা শক্তি চায়, শক্তি দখল করতে চায়। নারী বাহিনী কেন, প্রত্যেকেই শক্তি দখল করতে চায়। পাওয়ার পাওয়ার পাওয়ার, করাপ্টেড ম্যান, ম্যান করাপ্টেড পাওয়ার, এটা তো আছেই। যাই হোক, আমরা দেখি সুগঠিত বল্লাল শরীরে মারাত্মক পীড়া, মৃত্যুর প্রতীক্ষায় প্রতীক্ষিত বল্লাল সেন। প্রাচীন ইতিহাস, গোলকধাঁধা, কানাগলি, হাজার দুয়ারি, কথাগুলি মনে হয় এর কাছে হার মানে। এ তিমির চেয়ে কবে বিনাশ হবে কে জানে। সেন রাজাদের এই কাহিনী আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও তার রানীদের প্রাণ বিসর্জনে অবাক হওয়ার কিছু নেই। সেন রাজাদের কাছ থেকে একটু প্রসঙ্গচ্যুত হয়ে আমরা যদি কালাচুরি বংশের দিকে তাকাই, তাহলে দেখব লক্ষ্মীকর্ণের পিতা, যার নাম গঙ্গাদেব, যিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন, তার সাথে 100 জনেরও কম বোধহয় হবে না, তারা তার সাথে চিতায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। লক্ষ্মীকর্ণ, আবার বলছি, কালাচুরি বংশ। খুব সম্ভবত ইতিহাসে এটা ভয়ঙ্কর সতী হওয়ার উদাহরণ। কি প্রেম পেয়েছিল এই 100 জনেরও বেশি নারী এক ব্যক্তির মধ্যে? তাহলে বল্লাল ঢিপি বা আমাদের কাছে এত অবিশ্বাস্য কেন? এই বল্লাল ঢিপি খুঁড়লে আজকে আমরা কাঠ, কয়লা, পোড়ো, মাটি এই সমস্ত পাই। কোথায় বল্লাল ঢিপি? চলুন বেরিয়ে আসে। আপনারা সবাই প্রায় মায়াপুর বা ইস্কন গেছেন। ইস্কন থেকে খুব কাছে, মায়াপুর থেকে খুব কাছে।
মিনিট বা 5-10 মিনিটের পথ, হয়তো খুব বেশি হলে। বল্লাল ঢিপি রয়েছে আজও, যেটা সাক্ষ্য বহন করে চলেছে বল্লাল রাজার। এখন দেখুন, বল্লাল রাজার সম্পর্কে সব তথ্য, এই সমস্ত তথ্য আমরা তুলে ধরলাম, অবশ্যই কিছু কিছু বিতর্কিত, কিন্তু জানেন কে এই রহস্যের সমাধান করবে? তাহলে তো ইতিহাস, বাংলার ইতিহাস অনেকটা স্পষ্ট হয়ে যেত, অনেকটা পরিষ্কার হয়ে যেত। সেদিকে আমাদের নজর নেই। আসলে এগুলো করতে গেলে পরিশ্রম আছে, শ্রম আছে, সেখানে থাকার দরকার আছে, তত্ত্ব খুঁজে বের করা মুশকিল, আপনাকে প্রাণপাত করতে হবে। তার থেকে আমরা সহজে সস্তায় যেগুলো পেয়ে যাই সেগুলো নিয়ে থাকি না কেন, এবং সেগুলো নিয়ে আমরা বেশ ডিগ্রি অর্জন করি না কেন? আসলে কি জানেন, এই ডক্টরেট শব্দগুলো আপনার পাশে লেখার দরকার হয় না যদি আপনি সেই ধরনের কাজ করেন। একটা খেয়াল করুন তো, আমি আমার দুঃখের বিষয়গুলো বলি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের আগে কি ডক্টরেট মানায় শব্দটা? বা মনে করুন অর্লস্টাইন, যিনি হরপ্পা মহেঞ্জোদড়ো যে লিপি পাওয়া গেছে, সেই লিপিগুলো আজও আমরা পাঠোদ্ধার করতে পারিনি। তো সেই লিপিগুলোর পাঠোদ্ধারে অর্লস্টাইন ব্যস্ত, তার সারা জীবন প্রায় শেষ হয়ে গেল। দেখুন, একজন ইংরেজ, আর আমরা ভারতীয় হিসেবে কি করছি? আরো দুঃখ কি জানেন? অশোকের শিলালিপি, যার পাঠোদ্ধার করছে একজন ইংরেজ। এ দুঃখ আমরা বাঙালি হয়ে রাখবো কোথায়? তার চেয়ে সেই নচিকেতার গানটা দিয়ে শেষ করা যাক, এই বেশ ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।